गोविंदा, काम शांति नगर फैक्ट्री का मैनेजर और भगवान दादा का बेटा। बेटा? क्यों? लगता नहीं। फंसी में ऐसा कोई नहीं जो मुझे नहीं जानता। और हाँ, बापू आए तो कह देना, आज फैक्ट्री में नाइट ड्यूटी है, रात वही रहूंगा। আজকে আমি কথা বলবো বলিউডের এমন 6 জন চাইল্ড আর্টিস্টকে নিয়ে যারা তাদের প্রথম মুভিতেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এই সুপারস্টারেরা প্রমাণ করে দিয়েছিল যে ট্যালেন্টের জন্য কোনো বয়সের দরকার হয় না। আমি তোমাদের জানাবো তাদের প্রথম মুভির সম্বন্ধে। তাদের প্রথম দর্শনেই দর্শকদের তাদের দিকে আকর্ষিত করতে বাধ্য করেছিল। কেউ তাদের কিউটনেসের জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছিল, কেউ বা তাদের অসাধারণ অভিনয়ের জন্য। বন্ধুরা, তোমরা যদি জানতে চাও সেই চাইল্ড আর্টিস্টদের সম্বন্ধে তাহলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দাও এরকম অ্যাট্রাকটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। 1 নম্বরে রয়েছে আমির খান। আমির খান তার প্রথম মুভি 1973 সালে আসা ইয়াদো কি বারাত দিয়ে বলিউডে এন্ট্রি করেন। এই মুভিটি করার সময় তার বয়স ছিল মাত্র 8 বছর। এই মুভিতে তিনি তারিক খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। এত কম বয়স থাকা সত্ত্বেও দর্শকেরা তার সরলতা, তার ন্যাচারাল অ্যাক্টিং খুব পছন্দ করে। এই মুভিটি আমির খানের চাচা নাসির হুসেনের পরিচালিত। এটি একটি হিন্দি মিউজিক্যাল ড্রামা ফিল্ম ছিল। এটাই আমির খানের প্রথম মুভি ছিল, আর এইখান থেকেই আমির খান বলিউডের অসাধারণ জার্নি শুরু করেছিলেন। কিন্তু আমির খানের হিরো হিসাবে ডেবিউ সিনেমা হলো কয়ামত সে কয়ামত তক, যা 1988 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা ফিল্ম যাতে তিনি রাজ চরিত্রে অভিনয় করেছিলেন, এবং এই ছবিটি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এটি শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট গল্পের আদলে তৈরি, যেখানে দুই শত্রু পরিবারের ছেলে ও মেয়ে একে অপরকে ভালোবেসে ফেলে। এই সিনেমাটি ব্লকবাস্টার ছিল এবং এটি হিন্দু চলচ্চিত্রের রোম্যান্টিক ঘরানার ছবিকে নতুনভাবে সঞ্চারিত করেছিল। এই ছবিটির জন্য আমির খান সেরা পুরুষ অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। যদিও এর আগে তিনি 1973 সালের মুভি ইয়াদো কি বারাত এবং 1988 সালের মুভি কয়ামত সে কয়ামত তক করেছেন। এর মাঝেও তিনি 1984 সালে হোলি নামক একটি ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু তার জনপ্রিয়তা এবং হিরো হিসাবে প্রথম ছবি কয়ামত সে কয়ামত তককেই ধরা হয়। এই লিস্টে 2য় নম্বরে রয়েছেন ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন তার প্রথম অভিনয় 1980 সালে মুক্তি পাওয়া মুভি আশা থেকে শুরু করেছিলেন। এই সিনেমায় তিনি মাত্র 6 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এই মুভিতে তাকে ডান্স করতে দেখা যায়। আসল কথাটা হলো এই সিনেমাটি ঋত্বিকের নানা জে ওম প্রকাশ প্রযোজিত করেছিলেন। প্রযোজকের এই তথ্য আজ তাক থেকে জানা যায়। ঋত্বিক এই মুভিতে অভিনেতা জিতেন্দ্রর সাথে একটি গানে নাচ করেছিলেন। এই গানে অভিনয়ের জন্য তাকে 100 টাকা পারিশ্রমিকও দেওয়া হয়েছিল। পারিশ্রমিকের এই তথ্যটিও আজ তাক থেকে জানা যায়। ছোট বয়সে তার নাচের দক্ষতা ছিল অসাধারণ, যার কারণে তার প্রতি সবাই মুগ্ধ হয়ে গেছিল। যদিও 2000 সালে কাহনা প্যার হে সিনেমাটি তার প্রথম লিড রোল বা প্রধান অভিনেতা হিসাবে ডেবিউ ছিল। इस कनीज को मेरा मतलब है इस नाचीज को राज चोपड़ा कहते हैं। কিন্তু অভিনেতা হিসেবে তার শুরুটা আশা মুভির মাধ্যমে অনেক আগেই হয়ে গিয়েছিল। তাছাড়া 1980 সালের মুভি আপকে দিওয়ানে আর ভগবান দাদার মতো মুভিতেও ছোট ছোট পার্টে অভিনয় করতে দেখা যায়। नाम गोविंदा, काम शांति नगर फैक्ट्री का मैनेजर और भगवान दादा का बेटा। बेटा? क्यों? लगता नहीं। फंसी में ऐसा कोई नहीं जो मुझे नहीं जानता। और हाँ, बापू आए तो कह देना, आज फैक्ट्री में नाइट ड्यूटी है, रात वही रहूंगा। 3য় নম্বরে রয়েছেন অজয় দেবগন। মুভি প্যারি বেহেনা। তোমরা অনেকেই হয়তো জানো না, অজয় দেবগন তার অভিনয় শুরু করেছিলেন 1985 সালে আসা মুভি প্যারি বেহেনার থেকে। এই সিনেমাটি করার সময় তার বয়স ছিল মাত্র 16 বছর, আর এইখান থেকেই তিনি শিশু শিল্পী হিসেবে বলিউডে তার ডেবিউ করেন। এই সিনেমায় তিনি মিথুন চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। তার খুবই ছোট পার্ট ছিল, কিন্তু সে তার অসাধারণ অভিনয়ে দর্শকদের মনে জায়গা করে নিতে সফল হয়েছিলেন।
এই রোলটি খুব ছোট ছিল, কিন্তু এইখান থেকেই তার বলিউডে চলার রাস্তা শুরু হয়। এছাড়াও অজয় দেবগান ফিল্মে লিড রোল করেন 1991 সালে আসা মুভি ফুল আর কাটের থেকে। এটি একটি অ্যাকশন রোমান্টিক সিনেমা ছিল। এই ছবিতে অজয় দেবগান দুটি চলন্ত মোটরসাইকেলের ওপরে পা রেখে এন্ট্রি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এবং এই ভূমিকার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। বলেন কি? 4 নম্বরে রয়েছেন আলিয়া ভাট, মুভি সংঘর্ষ। খুব কম মানুষজনই জানে যে আলিয়া ভাট মাত্র 6 বছর বয়সে চাইল্ড আর্টিস্টের রূপে তার প্রথম অভিনয়ে বলিউডে এন্ট্রি করেন। আলিয়া ভাটের প্রথম সিনেমা ছিল 1999 সালে আসা থ্রিলার মুভি সংঘর্ষ, যেখানে তিনি শিশু শিল্পী হিসেবে প্রীতি জিন্দার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। তার এই মুভিতে খুবই সামান্য পার্ট ছিল, কিন্তু তার সহজ সরল মুখের ভাব, তার ন্যাচারাল স্ক্রিন প্রেজেন্ট দর্শকেরা খুবই পছন্দ করেছিলেন। তবে নায়িকা হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ হয়েছিল 2012 সালে করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমাটির মাধ্যমে। এই মুভিতে তিনি সানায়া সিঙ্গানিয়া নামক একজন ফ্যাশনেবল কিশোরীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এই চরিত্রটির জন্য 500 জনেরও বেশি মেয়ের অডিশন হয়েছিল এবং আলিয়া 16 কেজি ওজনও তার কমিয়েছিলেন। এই ছবিতে বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার সাথে সাথে তিনিও বলিউডে পা রাখেন। ছবিটি বক্স অফিসে হিট ছিল এবং এটি আলিয়ার ক্যারিয়ারও ভিত্তি স্থাপন করে। যদিও তিনি শিশু শিল্পী হিসেবে অনেক আগেই বলিউডে কাজ শুরু করেছিলেন, কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভিটির থেকেই তিনি পরিচয় লাভ করেন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছিল তার পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে প্রথম সিনেমা। এই লিস্টে নাম্বার 5-এ আছে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্তের প্রথম মুভি ছিল রেশমা और शेरा। মাত্র 12 বছর বয়সে সঞ্জয় দত্ত শিশু শিল্পী হিসেবে রেশমা और शेरा ছবিতে কাজ করেছিলেন। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1972 সালে। এটি একটি বলিউডের ড্রামা ফিল্ম, যেখানে সঞ্জয় দত্ত তার বাবা প্রয়াত অভিনেতা সুনীল দত্তের ছোটবেলার পার্টে অভিনয় করেছিলেন। এই ছবিতে সঞ্জয় দত্ত একটি ছোট্ট কাওয়ালি গায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার কিউটনেস, তার স্ক্রিন প্রেজেন্ট এত ভালো ছিল যে দর্শকরা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এটি সঞ্জয় দত্তের অভিনয় জীবনের প্রথম কাজ, যদিও হিরো হিসেবে তার অফিসিয়াল ডেবিউ হয়েছিল 1981 সালের ছবি রকি দিয়ে। तो तू है रॉकी? हाँ, मैं हूँ रॉकी। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন তার বাবা প্রয়াত সুনীল দত্ত এবং তার বিপরীতে ছিলেন টিনা মুনিম। এটি একটি অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র ছিল এবং সেই বছরের অন্যতম সফল সিনেমা হিসেবে বক্স অফিসে হিট করে। আর সবার লাস্ট নাম্বার 6, ববি দেওয়াল, মুভি ধরমবীর। এটাও খুব কমই মানুষজন জানে আজকের হিট মুভিতে আমরা যেই দাবাং ববি দেওয়ালকে দেখে থাকি, খুব ছোট বয়সেই তিনি বলিউডে পা রাখেন। ববি দেওয়াল 1977 সালে ব্লকবাস্টার ছবি ধরমবীরে শিশু শিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তখন তার সরল অভিনয় এবং ন্যাচারাল অ্যাক্টিংয়ের জন্য মানুষজনের মনে সে খুব তাড়াতাড়ি জায়গা করে নেয়। তিনি এই ছবিতে তার বাবা ধর্মেন্দ্রের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন। এটি কোনো প্রধান ভূমিকা ছিল না, তবে তার প্রথম চলচ্চিত্র হিসেবে এটি পরিচিত। ববি দেওয়াল শিশু ধরম সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, যে চরিত্র পরে বড় হয়ে ধর্মেন্দ্র অভিনয় করেন। একটা ইন্টারভিউতে ববি দেওয়াল জানিয়েছিলেন ছোটবেলায় অভিনয় করতে কোনো রকম সংকোচ বা ভয় লাগতো না, বরং অভিনয়টাকে খুব উপভোগ করতাম। चाइल्ड एक्टर कैसे बने फिर धर्मवीर पर? चाइल्ड एक्टर तो एक ही दिन काम किया। पापा आए एक दिन, मैं स्कूल से वापस आया, पापा ने बोला तू मेरे बचपन का रोल करेगा? मैंने बोला क्यों नहीं करूँगा। मैं 5-6 साल का था। उस वक्त इनहिबिशंस नहीं होती, कोई शर्म नहीं होती और मुझे एक्टर बनना था। तो मैं गया, अगले दिन शूटिंग की और मैंने उस फिल्म के लिए डबिंग भी की। मेरी खुद की आवाज़ है वो, और वही डायलॉग आज तक याद है, ये बात है बाबा तो ये लो। যদিও ববি দেওয়ালের নায়ক হিসেবে প্রথম ছবি ছিল 1995 সালে আসা মুভি বরসাত। এটি ছিল একটি সুপারহিট রোমান্টিক অ্যাকশন ছবি, যা রাজকুমার সন্তোষী পরিচালনা করেছিলেন এবং এই ছবিতে ববি দেওয়ালের কো অ্যাক্টরস টুইঙ্কেল খান্নারও প্রথম ছবি ছিল। এই ছবির জন্য ববি দেওয়াল শ্রেষ্ঠ নবাগত অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। এই ছবির মাধ্যমে ববি দেওয়াল রাতারাতি স্টারে পরিণত হন। এই মুভিটি সেই সময়ের একটি ব্লকবাস্টার মুভি ছিল এবং ভালো আয় করেছিল। তার লম্বা কোঁকড়ানো চুল এবং স্টাইলিশ লুকের জন্য যুব প্রজন্মের মধ্যে খুব তাড়াতাড়ি সে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। शॉर्ट पैंट में तो और भी हैंडसम लगता है।
हाय काश संदीप से आंख लड़ने से पहले ये मुझे मिल गया होता। হ্যালো বন্ধু, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তার জন্য তোমাকে অনেক ভালোবাসা। বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন লেগেছে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য যদি ফার্স্ট টাইম যদি নতুন হও চ্যানেলে যাও, এরকম অনেক ভিডিও ছাড়া আছে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসার খুব দরকার, তোমাদের সাপোর্টের খুব দরকার। দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য নিজের বাবা মাকে সম্মান করো, জীবজন্তুকে ভালোবাসো। টাটা, ভালো থেকো সবাই।